আমাদের আজকের গল্প প্ল্যাটফর্মের বেওয়ারিশ লাশ। গল্পটি নেওয়া হয়েছে শ্রী প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, সৌমিক, দেবস্মিতা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অদ্ভুত কিছু কেসের নিদর্শন আমার কাছে সবসময়ই থাকে, এবং ঠিক তেমনই অদ্ভুত কেসের কথা বলতে গেলে একটি স্টেশনের কথা বলতে হয়। সেই স্টেশনে ঘটে যাওয়া এক অদ্ভুত হত্যাকাণ্ডের পরোক্ষ সাক্ষী হয়েছিলাম আমি। পরোক্ষ বলছি, তার পেছনে বিশেষ কারণ রয়েছে। কারণ গোটা কেসে প্রথম দিক থেকে ঠিক যেমনভাবে ভাবা হয়েছিল, শেষে গিয়ে কিন্তু দেখা গিয়েছিল সেরকমটা নয়। বিশেষ কারণে সেই স্টেশনের নাম এখানে আমি উল্লেখ করতে পারবো না, তার কারণও পরবর্তীতে বোঝা যাবে। তবুও যেটুকু লুকিয়ে রাখার প্রয়োজন সেটুকু লুকিয়ে রেখে বাকিটুকুই আমি বলবো। কারণ এই ঘটনার সঙ্গে নাম করা এক ব্যক্তি জড়িয়ে পড়েছিল। তখন বর্ষাকাল, গোটা কলকাতা শহর জুড়ে বর্ষা নেমে এসেছে। বর্ষার সময় যেমন একদিকে গঙ্গার জল বেড়ে উঠলে সমস্যা হয়, ঠিক তেমনই সমস্যা হয় যোগাযোগের ব্যবস্থাতেও। দূরপথের গাড়িতে, এমনকি রেলপথের অনেক গাড়ি মাঝে মধ্যে বাতিল হয়ে যায়। তাছাড়াও নানা রকম বিভ্রান্তিতে পড়তে হয় যাত্রীদের। যেমন বিভ্রান্তির মধ্যে সবথেকে বড় যেটা হলো, তা হলো গাড়ি দেরিতে আসা। একদিন ভোরবেলায় আমাকে দারোয়ান এসে জানালো, দারোগাবাবু, আপনাকে একজন ডাকতে এসেছে। খুব ভোরবেলা ঘুম থেকে ওঠা আমার অভ্যেস, তবে সেই দিন রাতের দিকে বৃষ্টি হয়েছিল। ভোরের দিকে ঘুমটা বেশ হচ্ছিল, কিন্তু দারোয়ানের ডাকাডাকিতে হঠাৎ করে যখন ঘুমটা ভেঙে গেল, তখন কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় দারোয়ানকে একটু ধমকালাম। কি হয়েছে? কি এত সকালে এত ডাকাডাকি করছো কেন? আপনাকে একজন ডাকতে এসেছে, ভালো পোশাক গায়ে, বললো স্টেশন থেকে এসেছে। দেখে তো মনে হলো স্টেশন মাস্টার। দারোয়ান স্টেশন মাস্টারকে চিনত। তাছাড়া স্টেশন মাস্টারের সঙ্গে আমার পরিচিতিও বেশ ভালোই ছিল। ওই একবার নানা কাজে তার কাছে যাওয়ার জন্য শুরু করে দু একবার সে আমার বাড়িতেও এসেছিল। দারোয়ানের তাকে চিনতে কোনো অসুবিধার হওয়ার কথাই নয়। সেই কারণেই আমি স্টেশন মাস্টারের কথা শুনে অবাক হয়ে উঠে পড়লাম। দেখি বাইরে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। বসার ঘরে দারোয়ান এনে তাকে বসিয়েছে। আমি হয়তো ভেবেছিলাম অন্যদের মতো হয়তো তাকেও বাইরে দাঁড় করানো হয়েছে। যাই হোক, তাড়াহুড়ো করে কোনোরকম পোশাক বদলে নিয়ে একতলায় ঢুকতেই স্টেশন মাস্টার আমাকে দেখে বলে উঠলেন, ও দারোগাবাবু, দারোগাবাবু, আমি বড় বিপদে পড়েছি। আপনি দয়া করে আমাকে বাঁচান। হ্যাঁ, না হলে এই বয়সে পুলিশের ঝামেলা মাথায় নিয়ে কলঙ্কে পড়তে হবে। দয়া করে আপনি বাঁচান। তার কথা শুনে অবাক হলাম। স্টেশন মাস্টার আমার থেকে বয়সে বেশ খানিকটা বড়। স্টেশনে সে অনেক কয়েক বছর ধরে রয়েছে। আগে বিহারের কোথাও একটা ছিল, তারপর সেখান থেকে ট্রান্সফার হয়ে প্রথমে আসে মুর্শিদাবাদ, তারপর সেখান থেকে আমাদের এখানে এসে সে প্রায় 12 বছর রয়েছে। স্টেশনটা খুব একটা বড় নয়, ছোটোখাটো স্টেশন। তবে জংশন স্টেশনের পরের স্টেশন বলেই প্রায় সমস্ত রকমের গাড়ি এখান থেকে পাস করে। তাই স্টেশন মাস্টারের সঙ্গে আরও একজন লোক থাকে, অন্তত আমি সবসময় তাকে দেখেছি। স্টেশন মাস্টারের ঘরে বসে তার যন্ত্রপাতি আর তার সঙ্গে আরও সমস্ত কিছুই দেখেছিলাম। সেসব এখানে বিস্তারিত বললাম না। স্টেশন মাস্টার বলল, কাল রাতেও কিছু ছিল না দারোগাবাবু। কাল রাতে যখন আমার সঙ্গে থাকা সহায়ক ছিল, সে যখন স্টেশনের কাছ থেকে ঘুরে আসে, তখন কিন্তু কিছু দেখতে পাইনি দারোগাবাবু। আপনি আমায় বলুন তো আসলে কি হয়েছে, আর এত সকালে হন্তদন্ত হয়ে আপনার এখানে আসতে হলো? ভদ্রলোকের নাম বনবিহারী চক্রবর্তী, বয়স 50-এর উপরে, মাথায় কাঁচা পাকা চুলদাড়ি, লম্বা চেহারা, অভিজাত বংশে তার জন্ম। তবে রেলের চাকরি নিয়ে তিনি নানা জায়গায় ঘুরেছেন। তবে তার আর্থিক অবস্থা যেমন, তাতে তার চাকরি করার প্রয়োজন পড়ে না। তবুও যে কি প্রয়োজনে তিনি তা করেন তা আমি জানি না। ভদ্রলোকের মুখটা ফ্যাকাশে হয়ে আছে। দারোয়ানের আনা জলের গ্লাসে লম্বা চুমুক দিয়ে স্টেশন মাস্টার বললেন, দারোগাবাবু, আমার স্টেশনে কাল রাতে একটা খুন হয়েছে। হ্যাঁ, খুনটা কখন হয়েছে জানি না, তবে ওই আজ সকালবেলা প্রথম গাড়ি ছাড়তে যাওয়ার সময় সবুজ পতাকা নিয়ে আমি স্টেশনের কাছে দাঁড়িয়েছিলাম। আপনি তো জানেন এই ভোরবেলার দিকে একটা মালগাড়ি যায়।
তারপর আরেকটা মালগাড়ি, হ্যাঁ 2টো গাড়িকেই পরপর ছাড়বো বলে এসেছি। আমার সহায়ক তখন ওই স্টেশনের কোয়ার্টারে ঘুমোচ্ছে। একটু পরে সে উঠে পড়ে। তারপর বাজারের দিকে গিয়ে রান্নাবান্না জিনিসপত্র আনার কাজগুলো করে। এসব কথা তো আপনার জানা, আলাদা করে কিছু বলতে চাইছি না। শুধু এটাই বলতে চাইছি, মৃতদেহটা আমি প্রথম দেখেছিলাম। হ্যাঁ, তাই ওই পুলিশ আসার পর তদন্ত করে ওরা মনে করছে কাজটা আমি করেছি। কিন্তু একটা অজানা অচেনা লোককে এমনভাবে আমার স্টেশনের প্ল্যাটফর্মে আমি মারতে যাব কেন বলুন দেখি? হ্যাঁ, খানিকটা বুঝতে পারলাম, খানিকটা বুঝতে পারলাম না। তবে এটা বুঝতে পারলাম, এক্ষুনি বেরোতে হবে। তাই তখনই উঠে পোশাক বদলে নিয়ে একটি গাড়ি ধরে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার আগে দারোয়ানকে বলে গেলাম, লালবাজারে একবার যাওয়ার কথা ছিল, বড় সাহেবের কাছে খবর নিয়ে এসে জানিও। আজ আর সেখানে যেতে পারবো না। আমার কথা স্টেশন মাস্টার একবার আমার দিকে তাকালো। তার মুখে এখনও সে আগের ভয়টা রয়েছে, তবুও যেন সামান্য একটা উজ্জ্বল ভাব রয়েছে। বোধহয় আমি তার কথায় এত সহজে রাজি হব সেটা তিনি ভাবতে পারেননি। এই সময় উনি আমাকে ছাড়া আর কাউকেই বিশ্বাস করতে পারছেন না। পুলিশ বলল, দেখুন দারোগাবাবু, খুনের পরে কিন্তু সমস্ত কিছু স্টেশন মাস্টারের দিকেই যাচ্ছে। এখনো পর্যন্ত আপনারা যা জানতে পেরেছেন সেগুলো আমায় একটু যদি বলেন। আজ সকালেই মৃতদেহটা প্রথমে স্টেশন মাস্টার বনবিহারীবাবু দেখতে পান। সেটাই তিনি দাবি করেছেন। মৃতদেহের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। প্রথমে মনে করেছিলাম যে মৃতদেহর টাকা পয়সা কিংবা অন্য কিছু চুরি গেছে, সে ছিনতাইয়ের ব্যাপার আর কি। কিন্তু পরে দেখা গেল যে এমন কিচ্ছু নয়, তার পকেটেই সব কিছু রয়েছে। তার সব থেকে বড় ব্যাপার হলো এই যে লোকটি, এই লোকটি সকালবেলা ওই বেঞ্চের কাছে মৃত লোকটির কাছে হাত নাড়িয়ে কিছু একটা করছেন। বোধহয় কোনো প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন। না 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 না, আমি কোনো প্রমাণ লোপাট করার চেষ্টা করিনি, বিশ্বাস করুন। আমি ওসব কিছু করিনি। আর আর আমি কেন করবো? হ্যাঁ, এসব আমি কি জন্য করতে যাব? আর এই লোকটাকে তো আমি চিনিও না, কোনোদিন দেখিও নি। আচ্ছা, মৃতদেহের পোস্টমর্টম করার আগে পর্যন্ত তো আপনি কিছুই করতে পারেন না। আপনি ঠিক কোন সন্দেহের ভিত্তিতে স্টেশন মাস্টারকে আটক করতে চাইছেন? প্রথমত মৃতদেহের সঙ্গে তাকে শেষবার দেখা গেছে। মৃতদেহের খুনটা রাতে হয়েছে না সকালের দিকে হয়েছে সে ব্যাপারে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই সন্দেহের কারণেই তাকে জেরা করতে চাইছেন। বুঝতে পারলাম, সাক্ষ্য প্রমাণ থাকুক আর নাই থাকুক, ওই লোকটির বয়ানের ভিত্তিতে সবাই ওই স্টেশন মাস্টারকেই খুনি বলে মনে করছে। তাছাড়া স্টেশন মাস্টার নিজেই স্বীকার করেছে যে সকালবেলা তিনি একাই এদিকে এসেছিলেন। হয়তো তার সঙ্গে দেখতে পাওয়ার জন্যই ব্যাপারটা এমন হয়েছে। এরপর স্টেশনের ঘরের কাছে 2জন পুলিশ কনস্টেবল আর এই স্টেশনের সহায়ক বিহারীলাল বাবুর সঙ্গে থাকা আরেকজন সব্যসাচী এবং তার সঙ্গে বসে রয়েছি আমি। বাইরে বৃষ্টি হতে শুরু করেছে। স্টেশনটায় এমনিতে খুব একটা ভিড়ভাট্টা হয় না, সেটা আগেই বলেছি। সকালের দিকে 2-1টা ট্রেনের কিছু যাত্রী মাঝে মধ্যে আসে, তেমনই যাত্রী আসছিল। কনস্টেবল 2জন বাইরে দাঁড়িয়ে রয়েছে। সহায়ক যে সে টিকিট বিক্রি করছে। আমি পুলিশ অফিসারের পাশে বসে রয়েছি। আমি বললাম, যে আপনার এই ব্যাপারটা নিজের চোখে প্রথম দেখেছে তাকে নিশ্চয়ই আপনি ছেড়ে দেননি, ধরে রেখেছেন? কনস্টেবলদের সাথে ওই সামনেই বসার জায়গাটায় রয়েছে, তাকে ধরেই রেখেছে। জেরা করার সময় তাকেও তো কাজে লাগবে। চলুন, আপনি তার কাছ থেকে সব কিছু শুনে নিতে পারবেন। আসুন। আমরা স্টেশনের ঘর থেকে বাইরে বেরিয়ে গেলাম। দেখলাম কনস্টেবলদের থেকে একটু দূরে একটা লম্বা বেঞ্চের কাছে একজন লোক বসে আছে, মাঝ বয়সী। ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। আমাদের দেখতে পেয়ে হাত জোর করে বলে উঠল, বাবু, আমাকে ছেড়ে দিন। আমি কি করেছি? আমি কাজের মানুষ, এতক্ষণ বসে থাকলে আমার অনেক বিপদ হয়ে যাবে। তুমি তো প্রথম দেখেছিলে, স্টেশন মাস্টারকে ওই মৃতদেহের কাছাকাছি দেখেছিলে। হ্যাঁ দারোগাবাবু, আমি দেখেছিলাম, কিন্তু আমি তো বলিনি যে ওই স্টেশন মাস্টার বাবুই খুন করেছেন। ওই লোকটিকে আমি শুধু ওই মৃতদেহের ওইখানেই দেখেছিলাম, আর উনি তো লোকটাকে তোলার চেষ্টা করছিলেন। লোকটিকে নিয়ে আমি এক পাশে সরে গেলাম। পুলিশ অফিসার আমার চেনা, তিনি আপত্তি করলেন না। বেঞ্চের কাছে এক পাশে বসে সবার থেকে আড়াল করে তার কথা শুনতে লাগলাম। সে যে কথা বলল তার মানে দাঁড়ায় অনেকটা এইরকম, আজ সকালের দিকে সকালের প্রথম ট্রেন ধরবার জন্যই সে এসেছিল। এই স্টেশন থেকে খুব বেশি কেউ সকালের ওই ট্রেনটা ধরে না, হাতে গোনা কয়েকজন আসে মাত্র। আজ বৃষ্টির জন্যই বোধহয় অনেকে সেই ট্রেনটা ধরতেও আসেনি।
টিপটিপ বৃষ্টির মধ্যে প্রথম ট্রেনটা ধরবার জন্য সে একাই এসেছে। আসার পরে টিকিট ঘরের কাছেই সে প্রথমে যায়। দেখেছে সেখানে কেউ নেই, যদিও এত সকালে সেটাই স্বাভাবিক। দু একবার ডাকাডাকি করবার পর সহায়ক এসে তাকে টিকিট দিয়ে যায়। এরপরেই আসল সমস্যাটা হয়। সে প্ল্যাটফর্মের দিকে এগোতেই দেখতে পায় প্ল্যাটফর্মের এক পাশে লম্বা বেঞ্চের কাছে স্টেশন মাস্টার নিচের দিকে ঝুঁকে কি যেন একটা করছে। যে লোকটি শুয়ে আছে সেই লোকটির ঠিক মাথার কাছেই স্টেশন মাস্টার ঝুঁকে আছে। অনেকটা দূর থেকে সে ব্যাপারটা দেখতে পায়। প্রথমে তো সে কিছুই ভাবেনি, হয়তো ভেবেছে হয়তো ঘুমোচ্ছে। একটু পরে এগোতে বুঝতে পারে যে স্টেশন মাস্টার হন্তদন্ত হয়ে ভয় মাখানো চোখে এই দিকেই আসছে, আর সে বলছে, খুন খুন হয়ে গেছে, খুন 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 হয়ে গেছে, খুন। স্টেশন মাস্টারের হাতে তখন রক্ত। এটা দেখে সে নিজেও ভয় পেয়ে যায়। দুজনে চিৎকার করতে করতে ছুটে আসে টিকিট ঘরের দিকে। ততক্ষণে আরও দুজন লোক জমেছে, অর্থাৎ যারা ট্রেন ধরবে। এবার ব্যাপারটা ততক্ষণে ছড়িয়ে পড়েছে, অনেকে মিলেই সেখানে যায়। ততক্ষণে ট্রেন এসে পড়ায় যে যার জায়গায় চলে গেলেও সমস্যাটা হয়ে দাঁড়ায় অন্য জায়গায়। এর মধ্যে একটি লোক তার ব্যাগ কোথায় রেখেছে সেটা হারিয়ে ফেলে। প্ল্যাটফর্ম খুঁজে যখন তার ব্যাগ উদ্ধার করা হয় তখন প্রথম ট্রেনটা চলে গেছে। এদিকে প্ল্যাটফর্মের কাছে এই পুলিশের একজন কী কারণে এসে চেঁচামেচি শুনে সে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারকে খবর দেয়। আর তারপরেই পুলিশ অফিসার এসে প্রথম স্টেশন মাস্টারকে সন্দেহ করে এবং এই লোকটার কথায় তাকে দোষী সাব্যস্ত করে। অনেক বলে কয়ে স্টেশন মাস্টার এখান থেকে বেরিয়ে আমার কাছে আসে বটে, তবে টিকিট ঘরের তার সহায়ক মাস্টার তার জিম্মায় থাকে। তারপর সমস্ত কিছু আমার চোখেই ঘটেছে। আচ্ছা, তোমার কি মনে হয় যে স্টেশন মাস্টার ওই লোকটাকে খুন করেছে? তার মানে স্টেশন মাস্টার লোকটার গায়ে হাত দিয়েছিল, হাতের ছাপ থেকে যাবে। আরও অনেক সমস্যা আছে বুঝতে পারছি। কোনোভাবে ভুল করে লোকটা ফেঁসে গেছে। আচ্ছা, তোমার নাম ঠিকানা সমস্ত কিছু পুলিশের কাছে জমা দিয়ে যেও, আর পুলিশ অফিসারকে বলে তুমি চলে যাও। আশা করি তোমার আর কোনো অসুবিধা হবে না। এরপর ফিরে গেলাম স্টেশন মাস্টারের কাছে, তাকে বুঝিয়ে বললাম, এই মুহূর্তে আপনাকে পুলিশের সঙ্গে যেতে হবে, তবে তিনি আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন না, তিনি আপনাকে ওই জিজ্ঞাসাবাদের জন্যই নিয়ে যাচ্ছেন। কারণ আপনার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীর প্রমাণ থাকলেও এমন কোনো প্রমাণ নেই যেটা দিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করা যায়। প্রত্যক্ষ প্রমাণ এবং খুনের অস্ত্র ছাড়া আপনার কোনো কিছুই ওরা করতে পারবে না। কিন্তু আমি 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 তো কিছু করিনি দারোগাবাবু, আমি কিছু করিনি। আপনি লোকটিকে ঘুম থেকে তোলার চেষ্টা করছিলেন, তাই তো? আর সেই সময় আপনি মৃতদেহের গায়ে হাত দিয়েছেন, ওটাই আপনার ভুল হয়েছে। তাছাড়া আপনি হয়তো আরও অনেক কিছু করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ লোকটিকে জাগাবার জন্যে, আর সেই কারণেই সমস্যাটা আরও বেড়েছে। আরে আমি 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 কি করে জানবো বলুন তো যে ওই লোকটি মারা গেছে? আমি তো ভেবেছি সে ওখানে শুয়ে আছে। তাছাড়া মুখটাও সামনের দিকে ছিল আর ওই মাথাটা পেছনের দিকে। মাথার কাছে আঘাত লেগেছে এবং রক্ত গড়িয়ে পড়েছে বেঞ্চের কাছে। তার ওই জামার পেছনের দিকে আমি 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 কিছু দেখতে পাইনি। আমি তাকে ডাকাডাকি করেছি, তারপর ওই জ্ঞান হারিয়েছে মনে করে গায়ে হাত দিয়ে দেখার চেষ্টা করেছি। হ্যাঁ, আর তখনই দেখি শরীর একদম ঠান্ডা। তখন থেকে ধাক্কা দিয়ে দেখার চেষ্টা করতে গিয়ে তার ওই জামার তলা থেকে রক্ত ছিটে তখন না আমার হাতে লাগে। হ্যাঁ, আর আমি তখনই খুব ভয় পেয়ে যাই, বুঝলেন তো? রক্ত দেখলে না আমার প্রচণ্ড ভয় হয়, প্রচণ্ড ভয় হয়। এমন স্থানে আমার করবার কিছুই নেই, তাই স্টেশন মাস্টারকে পুলিশ অফিসারের সঙ্গে পাঠিয়ে দিয়ে আমি সোজা বাড়িতে চলে এলাম। তারপর দারোয়ানকে বলে বড় সাহেবের সঙ্গে সাক্ষাৎ করলাম। এ ব্যাপারে খুব বেশি কিছু বলার প্রয়োজন নেই, কারণ বড় সাহেবের কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ কেস ছিল না। কিন্তু বনবিহারী বাবুর ব্যাপারটা গুরুত্বপূর্ণ, আর এই লোকটির ব্যাপারে খোঁজখবরও তো নেওয়া দরকার। এই লোকটির ব্যাপারে খোঁজখবর নিলে কিছু না কিছু খুঁজে বার করতে পারবই। তার পকেট থেকে টাকা পয়সা ছাড়া আরও অনেক কিছুই খুঁজে পাওয়া যেতে পারে। ভুল হয়েছে, মাথায় তখনও আসেনি। বনবিহারী বাবুর কথা ভাবতে গিয়ে ওই দিকটা মাথাতেই আসেনি, তাই ঝট করে বেরিয়ে রওনা হলাম থানার উদ্দেশ্যে, যেখানে বনবিহারী বাবুকে নিয়ে যাওয়ার কথা সেখানে। ছেড়ে দিয়েছেন? আসলে ভদ্রলোক ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। দেখুন, আমায় তো পুলিশের কাজ করতেই হবে। তিনি যে খুন করেছেন কিংবা তার বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। ভদ্রলোক ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন, তাই পুলিশের দুজন কনস্টেবলকে দিয়ে তাকে কাছাকাছির এক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে তিনি থাকবেন এবং সেখানে তার উপর নজরও রাখা হবে।
এদিকে আপনার পরিচিত ও তার ওপর ভদ্রলোকের সঙ্গে পুলিশের ওপর মহলেরও বেশ খাতির রয়েছে দেখছি। সে কথা আমি ভালো করেই জানি। উনি সেখানে না গিয়ে যে আমার কাছে কেন এসেছিলেন সেটাই বুঝতে পারছি না। আমি কিন্তু বুঝতে পারছি, ভদ্রলোককে খুনি সাব্যস্ত করায় তিনি যতটা না অবাক হয়েছেন তার চেয়েও বেশি বোধ হয় তিনি অপমানিত বোধ করেছেন। বারবার বলছিলেন, এতদিন ধরে সততার সঙ্গে আমি সব জায়গায় কাজ করেছি, আর আজ আমায় খুনের দায়ে গ্রেফতার করা হলো। হে ভগবান, হে ভগবান, আমি কার কি ক্ষতি করেছি গো, আমি কার কি ক্ষতি করেছি? পুলিশ অফিসারের কথা শুনে আমার যেন কেমন একটা লাগলো। ভদ্রলোক অপমানিত বোধ করে নিজেকে প্রমাণ করার জন্য আমার কাছে এসেছিলেন, অথচ আমি এখনো পর্যন্ত কিছুই করে উঠতে পারিনি। তাই লোকটার ব্যাপারে কিছু খোঁজ নিলাম। আচ্ছা, লোকটার পকেট থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো আমায় একবার দেখাতে পারবেন? একটা ছোট্ট পকেটের মধ্যে কয়েকটা জিনিস ছিল, একটা টিকিট, একটা কম দামের লাইটার, বিড়ির প্যাকেট আর একটা ছোট্ট বটুয়া, তার সঙ্গে একটা ছোট্ট কাগজ। সেই কাগজের মধ্যে লেখা ছিল একটা ঠিকানা, রামপুর, বুঝিয়া, বর্ধমান। টিকিটটা দেখে বুঝতে পারলাম যে রাতের দিকে সে বর্ধমানে যাওয়ার জন্যই টিকিটটা কিনেছিল। টিকিটটা দেখে ভালো করে একটু ভাবার চেষ্টা করলাম। রাতের দিকে এই স্টেশন থেকে একটা ট্রেন যায়, প্রায় অনেক রাতে, 10টার পরে। সে সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু লোকটার পরনে জামা কাপড়ে সামান্যতম কোনো ভেজা ভাব দেখা যায়নি। যে বেঞ্চের ওপর সে বসেছিল তার মাথার উপরে ছাউনি ছিল, হতে পারে ছাউনির জন্য সে বৃষ্টিতে ভেজেনি। কি মনে হতে তার টিকিটটা ভালো করে দেখতে লাগলাম। তারপর বললাম, টিকিটটা দেখেছেন? বর্ধমানে যাওয়ার টিকিট, আর পকেটে কাগজের রামপুর বুঝিয়া বর্ধমানের ঠিকানা লেখা আছে। অর্থাৎ বর্ধমানে যাওয়ার জন্য লোকটা বেরিয়েছিল। কিন্তু এইখানে তার বাড়ি যে কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আমি খোঁজ লাগিয়েছি দারোগাবাবু। এই স্টেশন থেকে সে যখন রেলগাড়ি ধরতে আসছিল তখন এর কাছাকাছি কোথাও একটা হবে। আমার লোকেরা খোঁজ খবর করছে, কাল রাতে বাড়ি থেকে বেরিয়েছে এমন লোকের খোঁজ খবরই তারা করছে। আশা করি তার ঠিকানা পাওয়াও যাবে। সেটা পাওয়া গেলেই বোঝা যাবে যে এই লোকটা একা ছিল নাকি ওর সঙ্গে অন্য কেউ ছিল। দেখুন, এই লোকটির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কাজ করবেন। যাদেরকে দিয়েই খোঁজ খবর নেবেন তাদেরকে বলবেন এমনভাবে যেন খোঁজ খবর নেয় যে পুলিশ খোঁজ খবর করছে সেটা যেন বোঝা না যায়। হতে পারে আমরা যেমন এর খোঁজ করছি তেমন অন্য কেউ এর ওপর নজর রেখেছে, যাতে যদি কোনো খবর এমন থাকে যেটা বাইরে বের করা যাবে না তাহলে কিন্তু সমস্যা। পুলিশ অফিসার আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? বর্ধমানের রামপুর এলাকার ব্যাপারে কয়েকদিন আগে খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল, মনে আছে? কি একটা যেন অনেকক্ষণ ধরে ভাবলেন পুলিশ অফিসার। হঠাৎ করে তার মনে পড়ে গেছে এমনভাবে বললেন, কিন্তু আপনি কি নিশ্চিত যে তার সঙ্গে এই ঘটনা কোনোভাবে জড়িত? হতেও পারে আবার নাও পারে, কিন্তু আমার মন বলছে একটা কোনো ব্যাপার আছে। না হলে তার পকেটের টাকা পয়সা সমস্ত কিছু ঠিকঠাকই রয়েছে, শুধুমাত্র মাথায় আঘাত করা হয়েছে। কাল বৃষ্টির দিনে হতেই পারে কোথাও না কোথাও একটা সমস্যা হয়েছে অফিসার। তাই খুব সাবধানে কাজটা করবেন। আর স্টেশন মাস্টারের উপর একটু নজর রাখুন, তাকে অকারণে উত্তেজিত হতে দেবেন না। তবে স্টেশন মাস্টারের একজন সহায়ক আছে, ওর উপরেও নজর রাখার ব্যবস্থা করুন, যদি সেখানে আবার কিছু হয়। আমার কথায় অফিসার মাথা নাড়ল। বুঝতে পারলাম তিনি আমার আগেই কয়েকটা ব্যবস্থা করেছেন, তবুও আমার কথায় সেগুলো নিশ্চিত করলেন। আমি সেখান থেকে সোজা ফিরে এলাম বাড়িতে। মাথার মধ্যে কয়েকটা ব্যাপার তখনও ঘুরতে লাগলো। স্টেশন মাস্টার কি ওই লোকটার মুখ দেখে কোনোভাবে চিনতে পেরেছিল? যদি চিনেও থাকে তাহলে তার কথা বলল না কেন? আর যদি না চিনে থাকে তাহলে তাকে এমনভাবে জাগাবার চেষ্টা করছিল কেন সকালবেলা? সত্যি সত্যি কি এই লোকটার সঙ্গে বর্ধমানের রামপুরের কোনো ঘটনার সঙ্গে সম্পর্ক রয়েছে? অনেক কিছুই চলতে লাগলো মনে। পরের দিন সকালে বেরিয়ে আবার পৌঁছলাম স্টেশনে। স্টেশনের সহায়ক নিজেই সমস্ত কাজ করছে। তদন্তের কারণে দুদিনের জন্য স্টেশন মাস্টারকে স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেলেই আয়ত্ত থাকতে হবে। তার শরীর খুব একটা ভালো নয়। আমি তার ব্যাপারে কথাবার্তা বলতেই সেই সহায়ক সব্যসাচী বলল, কি যে বলবো, এমন কোনো কাজ যে উনি করতে পারেন তা আমি ধারণাই করতে পারি না। আমি নিশ্চিত
যে স্টেশন মাস্টার এই খুন করেননি, শুধু শুধু ভুল বুঝে তাকে ফাঁসানো হচ্ছে। তাকে ফাঁসানোর মতো কাজ কেউ করবে না সব্যসাচী। তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না যে প্রমাণ দিয়ে তাকে ফাঁসানো যায়। মৃতদেহের গায়ে হাত দিয়েছিলেন সেটাই তো শুধু প্রমাণ হিসেবে আছে। শুধু তাই নয়, আগের দিন রাতে যখন বৃষ্টি হলো, বর্ধমানের জন্য যে ট্রেনটা 10টার পরে থাকে, সেই ট্রেনটাকে ছাড়তে তো উনি নিজেই গিয়েছিলেন। আমি যেতে চেয়েছিলাম অমন সময়ের মধ্যে, কিন্তু আমায় না যেতে দিয়ে উনি নিজেই গিয়েছিলেন। কাল রাতেই যদি খুনটা হয়ে থাকে, তাহলে যখন বড়বাবু স্টেশনের কাছে গিয়েছিলেন তখন তো ওই লোকটা ওইখানেই থাকার কথা। কিন্তু বনবিহারী বাবু তো তেমন কিছু বললেন না। কাল রাতে তিনি লোকটাকে দেখেছিলেন কিংবা কোনো কিছু? নানা কারণে এইসব ব্যাপারে বড়বাবু ভয় পেয়ে যান, তার জন্যই তো এমনটা হলো। আমার চট করে মনে পড়ে গেল, একবার তিনি কথায় কথায় জানিয়েছিলেন যে একবার নিজেই নিজের এক পরিচিতির রক্ত দেখে মাথা ঘুরিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। রক্ত দেখলে তার মধ্যে একটা অদ্ভুত সমস্যা তৈরি হয়, যেমনটা আজ হয়েছিল আমার বাড়িতে গিয়ে। তিনি এলোমেলোভাবে কথা বলছিলেন, তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলেন। মনে হতে লাগলো হয়তো সব্যসাচী সত্যি কথাই বলছে। সকালে রক্ত দেখবার পর তিনি এলোমেলোভাবে সমস্ত কিছুই বলে ফেলেছেন। কোনো কিছু ভালো করে বুঝতে পারেননি। আমি বললাম, তাহলে একটা কাজ করি, আজ গিয়ে একবার ওনার সঙ্গে দেখা করে আসি। আচ্ছা, সেই রাত্রে মানে ঝড় বৃষ্টির সময় রাতের বেলাতে বর্ধমান যাওয়ার জন্য কেউ টিকিট কাটতে এসেছিল? এসে থাকতে পারে, কিন্তু আমি তো তখন ছিলাম না। বৃষ্টি যখন শুরু হয় তখন আমি গিয়েছিলাম বাজারের কাছে, বড়বাবু একাই ছিলেন। বৃষ্টি যখন শেষ হয় তখন আমি এখানে এসেছি, তখন প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। আপনি তো জানেন এদিকের বাজার অত রাত অবধি খোলা থাকে না। আমি বৃষ্টির জন্য একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। আপনি চাইলে তার সঙ্গে কথা বলে দেখতে পারেন, সে আমায় খানিকটা এগিয়েও দিয়ে যায়। যদি কেউ দেখে থাকে তবে তাকে বড়বাবু দেখে থাকবেন। আর এত রাতে লোকজন খুব একটা আসে না তো। তাকে আর কিছুই বললাম না। সেখান থেকে বেরিয়ে এসে যে স্বাস্থ্যকেন্দ্রে পুলিশের পাহারায় বনবিহারীবাবুকে রাখা হয়েছিল সেখানে গেলাম। দেখলাম বনবিহারীবাবু একটা বেডের কাছে হেলান দিয়ে বসে আছেন। আমাকে দেখে সামান্য হেসে বললেন, হ্যাঁ, আপনাকে দেখে বড় ভালো লাগছে গো দারোগাবাবু। ভাগ্যিস আপনি এসেছেন। আমি তো ভেবেছিলাম আপনিও বাকিদের মতো মনে করেছেন যে খুনটা আমি করেছি। মনে করিনি, কিন্তু আপনার কিছু কাজকর্ম সেটাই মনে করিয়েছিল। আচ্ছা, কাল রাত্রে ওই লোকটাকে আপনি দেখেছিলেন তাই না? মানে যে রাত্রে বৃষ্টি হয় সেই রাতে লোকটি আপনার কাছে এসেছিল টিকিট নিতে। বড় আশ্চর্যের ব্যাপারটা কি জানেন তো, ওই দিন রাতের বেলা শুধু বর্ধমান কেন, সন্ধ্যের পর থেকে একটা টিকিটও বিক্রি হয়নি। আমার ঠিক মনে আছে। অথচ বৃষ্টির মধ্যে কারা যেন স্টেশনের মধ্যে এসেছিল। হ্যাঁ, সেই কথাটা আমার একদম ঠিক মনে আছে। অথচ লোকটার পকেটে আমি যে টিকিটটা দেখেছিলাম সেটা বর্ধমান পর্যন্ত যাওয়ার। যাই হোক, সকালে আপনি ঠিক কি কি করেছিলেন বলুন তো? সকালে উঠে ট্রেনটাকে ছাড়তে যাব, আর তখন ওই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সব্যসাচীকে বললাম একটু চা করতে। চা খেয়ে কাজকর্ম শুরু না করলে না ভালো লাগে না। পরিবারের থেকে এত দূরে থাকতে থাকতে অভ্যেসটা হয়ে গেছে। একবার চা খাওয়া থাকলে ওই দুপুর পর্যন্ত তেমন কিছু না খেলেও চলে। সব্যসাচী স্টোভ জ্বালিয়ে চা করতে গেল। আমি সবুজ পতাকাটা নিয়ে বেরিয়ে এলাম। ট্রেনটা তখন ঢুকছে। ট্রেনটাকে পাস করিয়ে দিয়ে চলে আসতে যাব, দেখি বেঞ্চের কাছে একটা লোক শুয়ে আছে। সচরাচর স্টেশনে ভবঘুরে লোক কিংবা ওই ভিখিরিরাও মানে এই 2 বছরে কেউ এসে বসে না। তাই মনে হলো কেউ হয়তো ভোরবেলা এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর যতই এগোতে লাগলাম তার পরনে জামা কাপড় দেখে বেশ ভালোই মনে হলো। আমি তাকে অনেক ডাকাডাকি করছিলাম। অনেকক্ষণ ডাকার পরেও সে কিন্তু উঠল না। তারপর গায়ে হাত দিতেই দেখি গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, ঠিক তখনই মনে হলো লোকটার মুখটা যেন আমার চেনা। সেদিনই কোনো একটা সময় তাকে দেখেছি, কিন্তু কখন দেখেছি কিছুতেই মনে পড়ছিল না। মুখটা ভালো করে দেখার জন্য আমি ওর মুখটা তুলতে গেলাম, আর তখনই না আমার হঠাৎ করে মনে হলো লোকটার বেঁচে নেই। হ্যাঁ, লোকটার বেঁচে নেই। চট করে একটা ভয় হলো, বুঝতে পারলেন দারোগাবাবু? চেষ্টা করতে গেলাম। লোকটা যতই উঠছে না ততই যেন আমার মনে হলো লোকটাকে তুলতেই হবে, নাহলে কেউ গেলে সন্দেহ করবে যে লোকটাকে হয়তো আমি খুন করেছি।
তারপর ওই লোকটাকে তুলতে গিয়ে তার ওই জামা কাপড় ধরে টানাটানি করার সময় তার তার রক্তটা না আমার হাতে লেগে যায়। হ্যাঁ, আর আর রক্ত দেখলে না আমি 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 খুব ভয় পেয়ে যাই। হ্যাঁ, রক্ত দেখতে পেয়ে আমি তখন খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর তারপর বাকিটা যা যা হয়েছিল তা তো আপনাদের সবাইকে বলেছি। আর সেই সময় ওই লোকটি আপনাকে দেখেছিল। সবই বুঝতে পারছি, কিন্তু সমস্যা হলো সেদিন রাত্রেবেলায় বৃষ্টির আগেই খুনটা হয়েছে, কারণ লোকটির শরীরে কোথাও কিন্তু ভেজার কোনো চিহ্ন পাওয়া যায়নি। বর্ধমানের টিকিট কেটে সে যাচ্ছিল, অর্থাৎ বর্ধমানে যাওয়ার জন্য সে স্টেশনে এলেও সে কোনো কারণে ট্রেন ধরতে পারেনি কিংবা ধরেনি। তার কারণটা কি? শুধু একটা কারণ খুঁজে বার করতে পারলেই আমরা সবকিছু খুঁজে বার করতে পারবো বনবিহারী বাবু। দেখুন দেখুন কিছু খুঁজে বার করতে পারেন নাকি? বিহারীমোহন বাবুর গলা কেমন যেন ক্লান্ত আর অবসন্ন বলে মনে হলো। বুঝতে পারছিলাম যে উনি মানসিকভাবেই হোক বা অন্য কোনো কারণেই হোক ভীষণভাবে ভেঙে পড়েছেন। আমি বেরিয়ে এলাম। মনে মনে স্থির করলাম ওই লোকটির খুনের আসল রহস্য আমায় খুঁজে বার করতেই হবে। বর্ধমানে রামপুরের কাছে ও কার কাছে যাচ্ছিল সেটা আমি খুঁজে বার করবই। এর দুদিন পরে আমি ছোটোখাটো একটা ছুটি নিয়ে পৌঁছলাম কলকাতার এক বস্তিতে। একজন অধস্তন পুলিশ কর্মচারী প্রচুর খবর বার করেছে। এখান থেকে 3 জনের একটি দল বর্ধমানে যাওয়ার জন্য রওনা হয়েছিল। সেই দিন রাতের বেলা জংশন স্টেশন থেকে ট্রেন ধরবার কথা ছিল তাদের। সেই মতো সেখানে গিয়ে খোঁজ লাগালাম। এর মধ্যে জানা গেছে যে মৃত ব্যক্তির নাম সদাশিব দাস। তার ব্যাপারেই খোঁজ করছিলাম। এলাকার বাইরের দিকে একটা ছোট্ট পানবিড়ির দোকানের কাছে দোকানদারকে জিজ্ঞাসা করলাম, সদাশিব কোথায় থাকে বলতে পারো? সদাশিব মানে ওই যে ছোটোখাটো চুরিচামারি করতো এক সময়। এখন শুনেছি সে নাকি সব কিছু ছেড়ে ছুড়ে কিসের একটা ব্যবসা করে, সেই সদাশিব তো। কিন্তু কয়েকদিন তো তাকে দেখিনি। আচ্ছা, সদাশিবের চেনাশোনা লোকজন কে আছে? আর সদাশিব কিসের ব্যবসা করতো বলো তো? কেন বলুন তো বাবু, আপনারা হঠাৎ এইসব কথা জিজ্ঞেস করছেন কেন? পুলিশের লোক নাকি? তাকে সে কথা জানাতেই সে একটু ঘাবড়ে গেল। তারপর গলা নামিয়ে বলল, বাবু আপনি পুলিশের লোক? দারোগাবু, আপনি কিছু মনে করবেন না। আসলে সদাশিব তার দলবল আসলে আসলে সদাশিব তার দলের 2 জন লোক আছে। ওরা বছরখানেক আগে চুরিচামারি করতো, 2-1বার জেলও খেটেছে। কিন্তু সমস্যা হলো বছরখানেক ধরে ওরা কিসের যেন একটা ব্যবসা করছে। মাঝে মাঝে কয়েকদিনের জন্য চলে যেত, আবার ফিরে আসতো। কোথায় যেত, কোথায় ফিরে আসতো, সেসব ব্যাপারে তুমি কিছু জানো না? আমি কি করে বলবো বলুন তো? বাড়িতে গিয়ে দেখতে পারেন, ওর বউ যদি কিছু জানে তো বলতে পারবে। তবে সদাশিবকে কয়েকদিন হলো কিন্তু আমি দেখিনি। দোকানদারের কথায় বুঝতে পারলাম যে তার দলের লোকেরা ছোটোখাটো চুরি করে। তাই সেদিন পুলিশ অফিসারের মনে হয়েছিল যে মৃত ব্যক্তির মুখটা তার পুরনো কেসের ফাইলে কোনো একটা ছবিতে খুঁজে পাওয়া গিয়েছিল। ব্যাটা কয়েকবার জেলও খেটেছে, কিন্তু বছরখানেক ধরে সদাশিবের কোনো খারাপ রেকর্ড নেই। আমি সোজা গিয়ে পৌঁছলাম সেই বস্তি এলাকার ভেতরে সদাশিবের বাড়িতে। সদাশিবের বাড়িতে যেতেই বুঝতে পারলাম যে জায়গাটা সত্যিই ঘিঞ্জি, ছোট ছোট বস্তির মতো এলাকা। সেখানে বেশ কয়েকবার জিজ্ঞাসা করতেই সদাশিবের বাড়িটা একজন দেখিয়ে দিল। সেখানে পৌঁছে দেখলাম সদাশিবের বৃদ্ধ মা বাবা এবং তার বউ ছাড়ার কেউই নেই। ছোট একটি বাচ্চার ছেলেকেও বোধহয় দেখা গেল, বোধহয় সদাশিবেরই ছেলে। বউটি বলল, কে বাবু আপনি? ওর খোঁজ করছেন কেন? কি হয়েছে? ও তো কাজের জন্য বেরিয়েছে, ফিরবে কয়েকদিন পরে। তোমার সঙ্গে কিছু কথা আছে, যদি একবার বাইরে আসো তাহলে একটু ভালো হয়। মহিলাটি বাইরে বেরিয়ে এলো, মাথায় কাপড় জড়িয়ে রাখা। কাপড়ের অবস্থা খুব একটা পরিষ্কার নয়। তাকে বললাম, সদাশিব কোথায় গেছে সে ব্যাপারে কিছু জানো? তা তো জানি না। ও আর এখানকার 2 জন মিলে মাঝে মাঝে ব্যবসার কাজে যেত আর কি। যখন ফিরত তখন অনেক টাকা নিয়ে ফিরত। আগে তো চুরি করত, এখন ওসব ছেড়ে ছুড়ে ভালো কাজ করছে। কিন্তু বাবু, কি হয়েছে বলুন তো? আবার কিছু করেছে নাকি ও? একবার মনে হলো সদাশিবের মৃত্যুর খবরটা তাকে দিয়ে দিই, কিন্তু তারপরে ভাবলাম
এই তদন্তের সমাধান না হওয়া পর্যন্ত সদাশিবের মৃত্যু খবর দিয়ে ব্যাপারটাকে জটিল করার কোনো প্রয়োজন নেই। তাই বললাম, সদাশিবের সঙ্গে যে দুজন গিয়েছে তাদের বাড়ির ঠিকানা আছে তোমার কাছে? থাকবে না কেন? ওই তো, ওই যে সামনের বাড়ি, তারপর ওই যে ওই বাড়িটা। ওরা তিনজন একসঙ্গে আগে অনেক খারাপ কাজ করত, তারপর এখন সব ছেড়ে দিয়ে ভালো কাজ করছে। কয়েকদিন আগে বিকেলের দিকে বেরিয়েছিল, বলেছিল ফিরতে 2-3 দিন লাগবে, কিন্তু এতগুলো দিন হয়ে গেল অথচ এখনো ফিরল না। এর আগেও ওরা যখন যেত তখন কদিনের মধ্যে আসতো? কখনো 2-3 দিন লাগতো, কখনো তার বেশি লাগে। তো কি হয়েছে বলুন তো বাবু? আমার কেমন ভয় করছে। ও তো বলতো ব্যবসার কাজ, কিন্তু আমার কেমন মনে হতো ও কোনো খারাপ কাজের সঙ্গে আবার জড়িয়ে পড়বে না তো। আপনি আপনি বলুন না বাবু, কি হয়েছে? সদাশিবের বৃদ্ধ মা বাবার সামনে এসে কথা বলতে ইচ্ছে হলো না। আড়ালেই তার স্ত্রীকে বললাম, আমারও মনে হয় সদাশিব আর তার বন্ধুরা কোনো খারাপ কাজে জড়িয়ে পড়েছে। আচ্ছা, বর্ধমানের বৈজিয়া বলে কোনো একটা জায়গায় রামপুর বলে কোনো গ্রামের নাম শুনেছ সদাশিবের কাছে? শুনেছি তো, ওই রামপুরের কাছেই তো ওরা কি ব্যবসা করতো, তার লোক থাকতো ওখানে। ওইখানেই তো মাসের মধ্যে 2-1বার যেতে হতো। আমার ধারণাটা চট করে পরিষ্কার হয়ে গেল। বললাম, আমার কথা ভালো করে শোনো। আর দুজন যারা ওর সঙ্গে ছিল তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেছি আমরা। যে ব্যবসার সঙ্গে সদাশিব এবং ওরা যুক্ত ছিল সেই ব্যবসাতে আমিও জড়িয়ে আছি। সে কথা এখন আর বলা যাবে না। তবে একটা বড়সড় সমস্যা হয়েছে। ওরা দুজন টাকা পয়সা চুরি করে পালিয়েছে। আমার মনে হয় 2-1 দিনের মধ্যেই ওরা বাড়িতে আসবে, একবার হলেও আসবে। তারপর এখান থেকে আবার অন্য কোথাও চলে যাবে। তুমি একটু খোঁজ রেখো, সদাশিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ওরা ফিরে এলে তারপর সদাশিবকেও ঠিক খুঁজে পাওয়া যাবে। আরেকটা কথা, আমি যে তোমায় এসব কথা বলেছি তা যেন কেউ না জানতে পারে। আমার কথা শুনে সে মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে উঠল, কিন্তু পরক্ষণেই যেন নিজেকে সামলে নিল। আমি তাকে থানার ঠিকানা দিয়ে দিলাম, আর ভালো করে বলে দিলাম আমি যদি তেমন কোনো খবর দেওয়া হয় তাহলে থানায় গিয়ে পুলিশ অফিসার অর্থাৎ মিস্টার চক্রবর্তীর সঙ্গে যেন দেখা করে। তারপর সেখান থেকে ফিরে এলাম। বুঝতে পারছিলাম যে অপেক্ষা করা ছাড়া আর তেমন কিছুই নেই। বুঝতে পারছিলাম যে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া বর্ধমানের পুলিশের সঙ্গে যোগাযোগ করে এই রামপুরে সদাশিবের 2 বন্ধু অনন্ত বিশ্বাস আর গোপালের খোঁজ করা যেতে পারে, কিন্তু একটা জানি না কেমন ইচ্ছে হলো না। তাই সেখান থেকে সোজা থানায় গিয়ে পুলিশ অফিসারকে সমস্ত কথাই জানালাম। এরপর 2 দিন পরের কথা। স্টেশন মাস্টার বনবিহারীবাবু তার পেছনে রয়েছে। আমি তার সঙ্গে দেখা করতে গেলাম। তার সহায়ক অর্থাৎ সব্যসাচী আমাকে আমন্ত্রণ করল। আমি যখন ভেতরে ঢুকছি তখন কি একটা কাগজে মন দিয়ে দেখছিলেন। আমাকে দেখতে পেয়ে মুখ তুলে সামান্য তাকিয়ে হাসলেন। তারপর বললাম, এখন শরীর কেমন আছে? স্টেশন মাস্টার বলল, বুঝতে পারছেন বয়স হয়েছে, তারপর এত প্রেশার কি আর নিতে পারি, তাই ওই শরীরটা সামান্য খারাপ হয়ে গেছিল। না না, এখন সব ঠিক আছে। তাছাড়া আমার অবর্তমানে সব্যসাচী সমস্ত কাজ খুব ভালোভাবেই দেখেছে। হ্যাঁ, ওই 2-3 দিনের তো ব্যাপার ছিল। সব্যসাচী কিন্তু সব কিছুই ভালোভাবে দেখেছে। সব্যসাচী আমায় সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পেরেছিল বলেই কিন্তু আমি ব্যাপারটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছিলাম। যাই হোক, সব কিছু যখন ভালোই মিটেছে তখন সব্যসাচী বলল, কিন্তু দারোগাবাবু, ওই দিকে কোনো খবর পাওয়া গেল? মানে ওই যে লোকটিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তার নাম তো সদাশিব জানা গেল, আর বাকি সমস্ত কিছু? অপরাধী ধরা পড়েছে, তবে অপরাধটা হয়েছে অদ্ভুতভাবে। তোমরা যদি সে কথা জানতে চাও তাহলে বলতে পারি। বনবিহারীবাবু, শুনবেন নাকি? বলুন বলুন দারোগাবাবু, শুনি। যে সমস্যার জন্য আমি এমন একটা অবস্থার মধ্যে পড়েছিলাম, সেই সমস্যা যখন সবটাই সমাধান হয়ে গেছে, তাহলে একটু খুলে বলুন না কি হয়েছিল সেদিন রাতে। সমস্ত কিছুই প্রথমে আমি অনুমান করেছিলাম। পরবর্তীকালে আসল অপরাধীরা ধরা পড়ার পর তাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছিলাম আমার সব অনুমানই সবটাই ঠিক, শুধুমাত্র একটা জায়গা বাদ দিয়ে।
যেদিন ওই লোকটির মৃত্যু হয় সে মৃত্যুর সময়টা ছিল সেদিন লাস্ট বর্ধমান ট্রেন যখন এখান থেকে ছেড়ে যায় রাত 10:30 তার একটু আগে। আপনি সেদিন যখন রাত 10:30টার ট্রেনে ক্লিয়ারেন্স দিতে এসেছিলেন তখন মনে আছে বৃষ্টি পড়ছিল? হ্যাঁ, তো বেশ বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। কোনো রকমে আমি ঘর থেকে বেরিয়ে আলো দেখিয়েছিলাম, তারপর ওই ছাতা মাথায় দিয়ে আবার ঢুকে পড়ি ঘরে। এখানেই হয়েছিল আসল সমস্যা। মৃতদেহের শরীরে কোনো জলের চিহ্ন নেই। বুঝতে পেরেছিলাম যে বৃষ্টি নামার আগেই সে এখানে এসেছিল, অথচ সব্যসাচী জানিয়েছিল যে বৃষ্টি নামার আগে আগে সে বাজারে চলে যায় এবং বৃষ্টির সময় সেখানে সে আটকে পড়েছিল। প্রথম থেকেই এই কেসের সমস্ত কিছুই আপনার দিকে ঘুরে যাচ্ছে। সেদিন বৃষ্টির সময় ওই লোকটি স্টেশনে এসেছিল, তার সঙ্গে আরও 2 জন এসেছিল, কিন্তু আপনি বলেছেন যে সেই দিন কেউ স্টেশনে আসেনি, অন্তত টিকিট কাটতে আসেনি। এবার ওইখানেই আসল খটকা। যদি কেউ টিকিট কাটতে না এসে থাকে তাহলে লোকটির পকেটে টিকিট পাওয়া গেল কিভাবে? আর দ্বিতীয়, লোকটা ওইখানে চলে এলো অথচ আপনি জানতে পারলেন না। স্টেশন ঘরে বসেই আপনি কাজ করার সময় যদি সামনে দিয়ে কেউ প্ল্যাটফর্ম দিয়ে যায় তাহলে তো আপনার দেখার কথা নয়, বিশেষ করে যদি সেটা সন্ধ্যের পর হয়, অন্তত বৃষ্টি নামার আগে ওই 7টার সময়। আমি নিশ্চিত ছিলাম যে 7টা নাগাদ ওরা এসেছিল। প্রথমে এসেছিল সদাশিব, তারপরে এসেছিল গোবিন্দ এবং তার সঙ্গে আর এক বন্ধু। 3 জনেই একই এলাকায় থাকে আর 3 জনেই একসময় চুরির সঙ্গে যুক্ত ছিল এবং কয়েকবার জেলও খেটেছে। কিন্তু বছরখানেক হলো তারা সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে অন্য ব্যবসা করছিল। অন্তত তাদের বাড়ির লোকেরা এবং আশেপাশের লোকেরা সে কথাই জানে। তারা জড়িয়ে পড়েছিল একটা 2 নম্বরই ব্যবসার সঙ্গে। মাসখানেক আগে খবরের কাগজে বর্ধমানের রামপুর এলাকা নিয়ে একটা খবর ছড়িয়ে পড়ে। সেই কেস থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে হিরে পাচারের জন্য। সেই হিরে সেখান থেকে কলকাতায় আসতো এবং মাঝে মাঝে কলকাতা থেকে উল্টো দিকে টাকা পয়সা এবং তার সঙ্গে দামি দামি জিনিসপত্র যেত। এই কাজকর্ম করার জন্য ওদের বেছে নেওয়া হয়েছিল যেন সন্দেহ না হয়। বছরখানেক আগে এই গোবিন্দর পাল্লায় পড়ে এরা 2 জনেই দলের সঙ্গে মিশেছিল। আপনার মনে আছে বনবিহারী বাবু, ওই লোকটির পকেট থেকে বেশ কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছিল, তার মধ্যে একটা কাগজে লেখার ঠিকানাটাও পাওয়া গেছিল। ঠিকানাটা সঙ্গে রাখার একটাই কারণ ছিল, সেটা হলো ওদের 3 জনের আলাদা আলাদা জায়গায় যাওয়ার কথা ছিল। জায়গাটা রামপুর হলেও কাগজের পিছনে আরেকজনের নাম ছিল। সেই নামের লোকটির কাছে ওদের আলাদা আলাদা করে যাওয়ার কথা ছিল। কিন্তু খুন হলো কেন? এইখানেই তো আসল সমস্যা। সদাশিব বুঝতে পেরেছিল যে এই পথে বিপদ বেশি, তখন ওই সময় সে বেশি টাকা দাবি করে। ট্রেন আসার আগে পর্যন্ত ওরা এখানটায় বসেছিল। এদিকে গোবিন্দ ছিল ওদের দলের মাথা। ওদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পুলিশ স্পটে কোনো অস্ত্র খুঁজে পায়নি, কিন্তু মাথায় আঘাতের জায়গাটা পুলিশি ডাক্তার তদন্ত করে জানতে পেরেছে যে ইট কিংবা সিমেন্ট জাতীয় ভারী কিছু দিয়ে তার মাথাটায় আঘাত করা হয়েছে, আর না হলে আঘাত হয়েছে একটা লোহার কিছু দিয়ে। ইট বা সিমেন্ট জাতীয় কিছুর কথা বলা হয়েছিল কারণ আসলে প্ল্যাটফর্মের জন্য, আর লোহার কিছু দিয়ে যে আঘাত করা হয়নি কারণ প্ল্যাটফর্মে যে লোহার তৈরি করা বেঞ্চ রয়েছে সে বেঞ্চের সঙ্গে মাথা ঠুকে গিয়েছিল। সদাশিবের গালের কাছে একটা হাতের চিহ্ন পাওয়া গেছে, অর্থাৎ 5 আঙুলে কেউ তাকে চড় মারলে এরকম একটা চিহ্ন হয়। সে চিহ্নটা খুবই সূক্ষ্ম কারণ রক্তে ভেসে গিয়েছিল তার গালের ওপরটা। গোবিন্দ এবং আরেকজন ধরা পড়ায় সবকিছুই স্বীকার করেছে। রাগের মাথায় গোবিন্দ সদাশিবকে প্রচণ্ড জোরে চড় মারে, আর সেই চড়ের ধাক্কা সামলাতে না পেরেই সদাশিবের মাথা পেছন দিকে গিয়ে পড়ে ওই বেঞ্চের ওপরে। সঙ্গে সঙ্গেই সদাশিব মাটিতে গড়িয়ে পড়ে। তাই মাথা থেকে বেরিয়ে আসা রক্ত প্ল্যাটফর্মে থাকা ধুলোবালিতে সামান্য লেগে যায়। ওইখানে বিপদ বুঝতে পেরে ওরা ওকে তুলে নেয়, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। এদিকে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির মধ্যে প্ল্যাটফর্মে ওই সময় আর কেউ আসে না। রাতের বর্ধমানের ট্রেনটা বেশিরভাগ সময় ফাঁকাই থাকে, এই কারণেই ওরা রাতের ট্রেনটা ধরত। আমি খোঁজ নিয়ে জানতে পারি যে সেদিন ট্রেন জংশন থেকে ওদের ধরার কথা ছিল, কিন্তু জংশনের কাছে সেদিন কি একটা কারণে পুলিশের পাহারা ছিল।
ধরা পড়ে যেতে পারে, তাই ওরা টিকিট নিয়ে সন্ধেবেলা জংশন থেকে চলে আসে এই স্টেশনে। প্রথমে সদাশিব এবং তারপর ওরা দুজন। তারপর এসে অপেক্ষা করতে করতে সদাশিবের সঙ্গে বাকপিতণ্ডার মধ্যেই এই সমস্যাটা হয়ে দাঁড়ায়। এর পরের সমস্ত ঘটনাই আপনারা জানেন। বর্ধমানের ট্রেন ফাঁকা থাকলেও তাতে সামান্য লোক, বিশেষ করে ড্রাইভার গাড়িতে থাকে, তারাও চোখে পড়ল না। সমস্যাটা হলো বৃষ্টি। বৃষ্টি না হলে হয়তো বনবিহারী বাবু নিজেও একটু এগিয়ে যেতেন, কিন্তু বৃষ্টির জন্য তিনি স্টেশন রুমের কাছাকাছি দাঁড়িয়ে আলো দেখিয়েছিলেন, উনি এগিয়ে যাননি। পরদিন ভোরবেলা উনি যখন ওখানে যান তখন দেখতে পান সদাশিব শুয়ে আছে। উনি প্রথমে মনে করেন যে সে বেঁচে আছে, কিন্তু পরে গায়ে হাত দিতেই ঠান্ডা অনুভব হয়। তখন তিনি বুঝতে পারেন যে সদাশিব মারা গেছে। আর সেই মারা যাওয়ার ধাক্কাতেই উনি আরও বিভ্রান্ত হয়ে তাকে ধাক্কাধাক্কি করতে থাকেন। সেই সময় সেখানে উপস্থিত ছিল যে লোকটি, সে মনে করে আসলে বনবিহারী বাবু ওই লোকটিকে মেরেছে। বাকি সব কিছুই পুলিশের উপস্থিতি এবং সময়ের জন্যই হয়েছে। যদিও পরে পুলিশ অফিসার নিজেও আশা করি বনবিহারী বাবুর সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন। না 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 না, পুলিশের ওপর আমার কোনো রাগ নেই। তাদের যা মনে হয়েছে তারা তো সেই কাজটাই করেছেন। তবে থানায় আমায় নিয়ে গেলেও আমায় চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল, সেখানেই জিজ্ঞাসাবাদ করেছিলেন। তাছাড়া আপনার সঙ্গে এবং ওই পুলিশের ওপর মহলের একজনের সঙ্গে আমার একটু চেনা জানা আছে। এই কথাটা শুনেই হয়তো পুলিশ অফিসার একটু সময় নিয়ে এসেছিল। চক্রবর্তীর সঙ্গে এর আগেও 2-1 আমি কাজ করেছিলাম। আমি জানি তিনি সৎ এবং কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার। ব্যাপারটাকে শক্ত হাতে দেখেছেন। আমরা একসঙ্গে তদন্ত করে বার করতে পেরেছি যে গোবিন্দ এবং তাদের সঙ্গে থাকা আরেকজনকে। পুলিশের সমস্যা বুঝতে পেরে সেখানে ওরা যাদের সঙ্গে ছিল তারা সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নেয়। আসলে রাগের মাথায় খুনটা হয়ে গিয়েছিল, তাই জেলে পুলিশের সামনে ওরা সমস্ত কিছুই স্বীকার করে ফেলে। ভেবেছিলাম ওরা ফিরে আসবে, কিন্তু ফিরে আসেনি। পরে ওদের এখানে আনা হয় এবং তারপর সদাশিবকে দেখিয়ে চিহ্নিত করা হয় সমস্ত কিছু। রাগের মাথায় ওরকম একটা খুন করে ওরা, আর এই খুনের জন্য আমাদের বড়বাবু আর একটু হলে ফেঁসে যাচ্ছিলেন। এই কারণে উনি অসুস্থ পর্যন্ত হয়ে পড়লেন। আর একটু হলেই ফেঁসে যাচ্ছিলেন সবই বুঝেছি, কিন্তু শেষ অবধি তিনি তো এই কেসে আর ফেঁসে যাননি। তিনি জানতেন যে এই দারোগা বাবু যখন এসে গেছে তখন তাকে ঠিক উদ্ধার করবে। কি বলেন বনবিহারী বাবু? বনবিহারী বাবু সামান্য হাসলেন। তার চোখের কোণটা সামান্য চিকচিক করে উঠল। আমি আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালাম না, বাড়ি ফিরতে হবে। এই কেসের ব্যাপারে ঘুরতে ঘুরতে বড় সাহেবের সঙ্গে দেখাই করা হয়নি। কি একটা ব্যাপারে তিনি যেন আমাকে ডেকেছিলেন। আজ আর ভালো লাগছে না, বরং কালই বড় সাহেবের সঙ্গে দেখা করতে যাব। কিন্তু রেল স্টেশনের এই আশ্চর্য ব্যাপারটা আমার অনেক দিন পর্যন্ত মনে থাকবে। এরপর আদালতের বয়ানে গোবিন্দ এবং তার সঙ্গীর বেশ কয়েক বছরের জেল হয়। অনিচ্ছাকৃত খুন এবং সমস্ত কিছু সরাসরি স্বীকার করে নেওয়ার জন্য তাদের শাস্তি সামান্য কম হয়েছিল। একদিন চক্রবর্তীকে নিয়ে আমি সদাশিবের বাড়িতে গিয়েছিলাম। তার বউ ও মা বাবার কাছে সমস্ত কিছুই খুলে বলেছিলাম। উনি যদিও তার আগেই সব কিছু খবর পেয়েছিলেন, তবু তো সে বউ। সে আঁচলে মুখ গুজে বলেই ফেলেছিল যে ও বোধহয় চুরি করতো, সেটাই ভালো ছিল, তাই না? আমি সদাশিবের বউয়ের কোনো উত্তর দিতে পারিনি। কি বলবো? সেখান থেকে আমরা চলে এসেছিলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।